আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই। তথ্য কারা দেয়? আমি তো বললাম, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লা ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। তো এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকে এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? কে দেখে নাই? কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কইয়া সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখায়। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি, আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইসে না, এটা ভাইরাল হওয়ার জন্য আইসে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো। ব্যাস, খালাস। এ আইসে 2টা কথা কইয়া হ্যান তেন এই সেই। যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুতে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইটা একটা আশা মারি। তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করেন বলে ভাই কি সমস্যা? যে দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা মূর্তি ভেঙে ফেলা হয়, সেই দেশে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি এবং শিব মূর্তি 80 ফিট লম্বা আপনি কিভাবে আশা করেন? আপনার কাছে এটা আপনার ভগবান হতে পারে, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে এটা ইট পাথর বালির একটা কনক্রিটের স্তম্ভ ছাড়া কিছুই না। আপনি আপনার ধর্মীয় উপাসনা করেন, মন্দিরের ভিতরে করেন, কোনো সমস্যা নাই। এটা করে আপনারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, এটা
তার একটা প্রমাণ। কারণ আপনাদের ধর্মদেশ ভারতে সাধারণ মুসলমানদেরকে মসজিদের বাইরে জুমার দিনে 5 মিনিটের জন্য নামাজ পড়তে দিচ্ছেন না। ওইখানে মেজরিটি হিন্দু, আর এখানে আপনারা মেজরিটি মুসলমানের দেশে এটা করবেন কি করে? কারণ ওই শিক্ষাটা তো ইন্ডিয়া থেকে আসছে। নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের আমরা একটা দীর্ঘ মূর্তি তৈরি করছি। যে সেই মূর্তিটা যে আমরা তৈরি করছি আমাদের নিজেদের টাকায়, আমাদের নিজেদের দেবত্বর সম্পত্তিতে আমরা এটা তৈরি করছি। তাদের এখানে সমস্যা কি? একদল জঙ্গি গোষ্ঠী আছে যারা নাকি এই জিনিসটাকে মানে এক কথায় বলতে গেলে এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পাকিস্তানের বীজ, যারা 1971 সময় হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করেছিল, এখনো তারা এই নির্যাতনটা করে যাচ্ছে। তারা চাচ্ছে না যে বাংলাদেশে হিন্দুরা মাথা উঁচু করে দাঁড়াক বা তারা স্বাধীনভাবে এখানে বসবাস করবে। আমার সরকারের কাছে প্রশ্ন যে আপনি থাকা অবস্থায়, আপনার কঠোর ব্যবস্থা থাকা অবস্থায় এই দেশে জঙ্গিগুলো কিভাবে এইভাবে উৎপাত সৃষ্টি করছে? বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে আহ্বান জানাবো, তারা যেন এই কুচক্রান্তকারী, এই বজ্জাত ডাইনিং এই চৈতালিকে ধরে নিয়ে এসে এই শাহবাগের মোড়ে উল্টা করে ঝুলিয়ে রাখে এবং সারা দেশে তাদের হিন্দুইজমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং গর্বিত দৃষ্টান্ত যেন তারা এখানে কায়েম করে। এই আহ্বান আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জানাচ্ছি। আমরা একটু টেকনিক্যালে যাব। আমরা আসলে দাঙ্গা ফ্যাসাদ পছন্দ করি না বাংলাদেশবাসী। আপনি নিশ্চয়ই দেখবেন যে আগামীকাল থেকেই আমাদের বাংলাদেশবাদী, বাংলাদেশপন্থী যে হিন্দুরা আছে এবং বাংলাদেশি যে হিন্দুরা আছে তারাও এখানে আসবে। এবং এই যে আজকে ঘটনাটা ঘটালো, এটা কিন্তু পুরো হিন্দু জাতি, বাংলাদেশি যে হিন্দুরা থাকে তাদের মুখে একটা কালি একটা লেপে দিয়েছে আজকে চৈতালির এই বক্তব্য। এবং এটার প্রতিবাদ আমাদের হিন্দুরা জানাবে, মুসলিমরা না। আমাদের বাংলাদেশি যে হিন্দুরা আছে দেখবেন যে কালকে বাংলাদেশে এই রাস্তায় নেমে বিভিন্ন জায়গা থেকে এদের নিন্দার ঝড় উঠবে এবং তারা রাস্তায় নেমে এটা প্রতিহত করবে। এবং চৈতালির মতো মেয়েদেরকে তারাই ধরে ধরে নিয়ে এসে সরকারের থানায়, সরকারের কারাগারের মধ্যে প্রেরণ করবে। বাংলাদেশ সরকারের সবার আগে একে এসএসএফ প্রোটেকশন দেওয়া দরকার এই মুহূর্তে। তা নাহলে জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে তার উপরে, সে যে রাষ্ট্রদ্রোহীদের কাজ করেছে তাকে যে কোনো মুহূর্তে জনগণ যে কোনো কিছু করে ফেলতে পারে। এবং আমরা তো তাকে যদি প্রকাশ্যে ধরতে পারি, যদি তাকে দেখতে পারি, তাকে ধরে জাস্ট হলো ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে ফেলে দিয়ে আসবো। কারণ এই ধরনের মহিলারা ইন্ডিয়ার দালালি ছাড়া কোনোদিন বাংলাদেশি হতে পারেনি, হতে পারবে না। বাংলাদেশে কিন্তু অনেক হিন্দু আছে, আমারও অনেক বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু কখনোই এই ধরনের কোনো ধরনের কথাবার্তা উস্কানিমূলক বা এই ধরনের কথাবার্তা বলে না। এই মহিলাকে আমি বলবো যে বাংলাদেশের ডিজিএফআই এনএসএ সমস্ত তদন্তকারী বাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে তার মূল রহস্য উদ্ঘাটন করতে কনফার্ম থাকেন আপনি যে ভারতের কাছ থেকে টাকা খেয়ে আজকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে দেখেছে এবং এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে কোনোভাবেই তাকে কোনোভাবে মার্সি করা যাবে না। বাংলাদেশ সরকার কোনোভাবে মার্সি করতে পারে না তাকে। যদি তাকে মার্সি করে তাহলে বাংলাদেশ সরকার নিজের বিপদ ডেকে নিয়ে আসবে, আমি বললাম। এবং আমি আপনাদেরকে কিন্তু গত 7 দিন আগে বলেছিলাম যে কেন রাম মূর্তি লালমনিরহাটে, পৃথিবীর সর্ববৃহৎ রাম মূর্তি কেন স্থাপন হচ্ছে। আরে ভাই, রাম মূর্তি আপনি স্থাপন করবেন, আপনি ঢাকাতে করেন। আপনার যদি এত পছন্দ হয়, আপনার যদি এতই ভালো লাগে, যেটা বিগত 54-57 বছরে আপনার লাগলো না, 54 বছর পরে এসে আপনার আজকে এত বড় রাম মূর্তি লাগবে, ঠিক আছে লাগুক, আপনি ঢাকাতে করেন। আপনি লালমনিরহাটে কেন করছেন? লালমনিরহাটে একটা কারণেই করছেন যে আজকে লালমনিরহাটে ওখানে করে আপনি হিন্দু সমাগম করবেন এবং ওই যে পুশিন করছেন, ওই পুশিনের মাধ্যমে আপনি হিন্দু ঢুকাবেন এখানে। এবং একটা সময় গেলে পরে আপনি লালমনিরহাটকে নিজেদের চিকেন নেকটা বাড়ানোর জন্য লালমনিরহাটকে নিয়ে যেতে চাইবেন। এই যে একটা নীল নকশা ভারতের, এই কথা কিন্তু আমি আজ থেকে 7 থেকে 10 দিন আগে বলেছি আপনাদেরকে। এবং আজকে কিন্তু তারই আপনি পরিকল্পনা দিন। দেখেন, তাদেরকে কিন্তু কেউ কিছু বলেনি, কেউ কোনো উস্কানি দেয়নি, কিন্তু এখানে একদল স্লোগান দিচ্ছে যে আমার দেশ আমার মা, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আরে ভাই, বাংলাদেশ ছেড়ে তোমাকে কেউ যাইতে বলে নাই, বাংলাদেশের কেউ যাইতে বলছে? বরঞ্চ ভারতে আপনার মুসলমানদেরকে ধরে ধরে আপনার জোরবস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে তো এই কাজ করা হচ্ছে না যে আমরা ভারতীয়দেরকে এখানে হিন্দুদেরকে ভারতে পাঠিয়ে দিচ্ছি। কারণ এখানে যে হিন্দুরা আমাদের সাথে রক্তে মিশে আছে, যে হিন্দুরা আমাদের বন্ধু বান্ধব হয়ে আছে, যে হিন্দুরা আমাদের নিজেদের হিন্দু এবং এরা আমাদের বাংলাদেশের জনগণ। কিন্তু এই যে চৈতালির মতো বজ্জাত একটা মানে নীল নকশা প্রণয়নকারী একটা মহিলা, যে আওয়ামী লীগ করতো এক সময় এবং সে আওয়ামী লীগের
এই মহিলা হচ্ছে ভারতের কাছে টাকা খেয়ে ভারতের দালালি করে রয়ের এজেন্ট সেজে সে আজকে এই ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের উস্কানিমূলক কথা বলছে, যাতে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লেগে যায়, বাংলাদেশে একটা গন্ডগোল বেঁধে যায়, এবং বাংলাদেশে গন্ডগোল বাঁধলে ইন্ডিয়া তখন তাদের বর্ডার ক্রস করে বাংলাদেশকে আক্রমণ করার একটা সুযোগ পেয়ে যাবে। এই সুযোগটা তুলে দেওয়ার জন্যই তারা বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের কাপড় পরে তারা এই উলঙ্গ নৃত্য করছে, এই কুচক্রান্ত করছে ভারতের হয়ে। এটা খুবই অনুচিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। এক পাও সরবো না, আপনি ওদেরকে সরান, আমরা আপনার কথা বলবো, ওদেরকে রাখে কথা বলবো না, এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। আপনি ওদেরকে সরাই নেন আগে, এখান থেকে এক পাও সরবো না, আপনি ওদের সরান। আপনি আগে ওদেরকে সরান, তারপর এখান থেকে সরবো। তার আগে এক পাও সরবো না এখান থেকে, এক পাও না। আপনি আসেন, আপনি সরান এখান থেকে। আজান নাকি ওনার কাছে কুকুরের মতো লাগে। উনি বলেছেন যে এভাবে দোয়া করার কোনো নিয়ম নেই, এইভাবে প্রার্থনা করতে হবে। উনি বলেছেন যে আল্লাহর উপর দিয়ে নবী পাকনামি করতো, নাউজুবিল্লাহ, আল্লাহর উপর দিয়ে নবী নাকি পাকনামি করছে। উনি টানা 2 ঘন্টা ক্লাসের ব্যাপারে কথা না বলে উনি আমাদের ইসলাম নিয়ে কথা বলেছেন, আমাদের ধর্ম নিয়ে কথা বলেছেন। উনি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নামাজকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমাদের ইসলামের 4 খলিফাকে নিয়ে কটূক্তি করেছেন। আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার নাম হচ্ছে শফিকুর রহমান, ওনার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। উনি আরো কটূক্তি করেছেন আমাদের আজান নিয়ে, আমাদের নামাজ নিয়ে, আমাদের হজ ডাকাত নিয়ে। উনি বলেছেন যে আল্লাহর কোনো অস্তিত্ব হয় না, আল্লাহ নাকি সবসময় খারাপদের সাথে থাকে, ভালো মানুষের সাথে থাকে না। উনি বলেছেন যে আজানের কোনো শরীক উচ্চারণ নেই, আজান বলতে কিছু হয় না, নামাজ বলতে কিছু হয় না। উনি কিন্তু মুসলিম ছিল, আজকে আমরা ওনাকে মুসলিম দাবি করি না, উনি একজন নাস্তিক। উনি বলেছেন আমি হাদিস বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। এরকম মুখোশধারী শয়তান দুনিয়াতে অনেক আছে, যারা হাদিস বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে। কোরআন হচ্ছে ইসলামের সংক্ষিপ্ত রূপ। যদি কোরআনের মধ্যে সবকিছু উল্লেখ করে দেওয়া থাকতো, তাহলে পৃথিবীতে এত নবী রাসূল আসতো না, আর এত হাদিস হইতো না। তোমরা যে সালাম দাও, এই সালামের কোনো নিয়ম নাই। তোমরা শুধু রোজা রাখবা, আর কিছু রাখবা না। তোমাদের আল্লাহ বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে, কোথায় লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? ওনারা বলছেন যে 2 ওয়াক্ত নামাজ পড়তে। এখানে আমাদের হাদিসে কোথাও লেখা আছে, কোরআনে কোথাও লেখা আছে 2 ওয়াক্ত নামাজ পড়তে? উনি বলেছেন 2 ওয়াক্ত নামাজ পড়তে। এদের যে 4 খলিফা, এরা নাকি ইসলামের এবং জাতির প্রতি নাকি অনেক জার জুলুম করেছে, উনি সবাই নাকি জুলুম করে আসছে, মানে এইসব কটূক্তি উনি করতেন। আর উনি এটাও বলেছেন যে ফেরাউন যে 400 বছর জীবিত ছিল, আল্লাহ নাকি ফেরাউনের সাথে ছিল, এই জন্য ফেরাউনের কোনো অসুস্থ হয় নাই, কোনো রোগ হয় নাই, ভালো মানুষের সাথে ছিল না। উনি এইসব কথা বলে আমাদের ব্রেন ওয়াশ করতে চান। আমরা সরকারকে বলি, আপনার সম্মতি হোক, খবরদার জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গদিসহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখা এটাই ইরানকে সিদ্ধান্ত নিতে দেবে কখন যুদ্ধ শেষ হবে, বুঝিসাও? মানে বলছে, ওরাই বলছে আমরা ঠিক করবো কখন যুদ্ধ শেষ হবে। এটাই ছিল তাদের আসল অস্ত্র। আর কস্ট অ্যাসিমেট্রি তো আছে, সস্তা ড্রোন দিয়া দামি প্রতিরক্ষাকে ফোকলা করিয়া দিছে একেবারে। এন্ড ইসরায়েল কি বলিছে এই চুক্তি দেখা? আমেরিকার ইসরায়েলের বাইরাবাড়ি শুরু হয়ে গেছে। এটা সাউন্ড দেন, বাইরাবাড়ি সাউন্ড দেন। ইসরায়েল তো মহাবিলা। নেতানিয়াহুর নিজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকব আমিদ্রর সে কইছে যে এটা একটা বাজে চুক্তি। আমেরিকানরা নগদ অর্থ দেইলা বড় জোর একটা কাগজ পাইছে, কইছে ইচ্ছাপত্র, অভিপ্রায়পত্র। টাইমস অফ ইসরায়েলের সম্পাদক এটা বলছে বিপর্যয়কর আত্মসমর্পণ। আর সাবেক উপনিরাপত্তা উপদেষ্টা চাক ফ্রিলিক বলছে যে ইরান আরো শক্তিশালী হইয়া বেড়াইছে। আত্মসমর্পণ যেই শব্দ মারছে, ট্রাম্প ইরানকে হুমকি দিছিল জুনে, সেই শব্দ দিয়া ইসরায়েলেরা নিজেদের অবস্থা বর্ণনা করতেছে। আর ইসরায়েলে ক্ষোভের জবাবে আমেরিকা কি করলো? পিঠ চাপড়ে সান্ত্বনা দিল না ধমক দিছে। 18 জুন হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে বলছে একটা সলিড বাম্বু দিছে, বলছে যে আমি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকলে গোটা দুনিয়ায় আমরা একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলকে মনে করাই দিচ্ছে তোমার একমাত্র বড় মিত্র আমরা, আর তোমরা বাকি দুনিয়াকে চটায় ফেলছো। ট্রাম্পই তার ভাষায়
এই মুহূর্তে দুনিয়ার একমাত্র রাষ্ট্রপ্রধান যে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। আর সবচেয়ে কড়া খোঁচাটা ভ্যান্স মনে করাই দিছে, ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রের 2/3 আমেরিকার হাতে তৈরি, আমেরিকান করদাতার পয়সায় কেনা। এইটা একটা প্রচ্ছন্ন হুমকি। চুক্তি ভাঙলে এই অস্ত্রের যোগান বন্ধ হইতে পারে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ যে করাইতে চাইছিল, সেই আমেরিকায় এখন তার নিজের ঘনিষ্ঠতম মিত্রকে প্রকাশ্যে ধমকাইতেছে ইরানের সাথে করা চুক্তি রক্ষা করার জন্য। ডিভোর্সটা আর গোপন নাই, টিভি ক্যামেরার সামনে। আমেরিকা আর ইসরায়েলের প্রণয়ের ফলে জন্ম নিছিল ইন্ডিয়া, এ তো এতিম হইয়া গেল। এইবার হবে এটা সানায়ের করুণ সুর। কিন্তু এর মধ্যে দিয়া কি তৈরি হইল? একটা নতুন মধ্যপ্রাচ্য। ভারসাম্য বদলে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কি সেটা? দুবাই কিন্তু শেষ। ইরানের উপরে আমেরিকার কড়া নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিল। সেই জন্যে ইরানি ব্যাংকগুলো কোনো লেনদেন করতে পারতো না। মানে ইরানের সরাসরি ডলারে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারতো না। তেল বেচে টাকা আনা বা বিদেশ থেকে পণ্য কেনার বিল মেটানো কোনোটাই সরাসরি সম্ভব ছিল না। তাহলে ইরান কি করতো? সে দুবাইকে ব্যবহার করতো মধ্যবর্তী আর্থিক চ্যানেল হিসাবে। হাজার হাজার ইরানি ব্যবসায়ী দুবাইয়ে কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতো। দুবাই ভিত্তিক কোম্পানি এবং মানি এক্সচেঞ্জ দেয়া ইরান তার লেনদেন ঘুরায় ঘুরায় করতো। ইরানি তেলের টাকা সরাসরি তেহরানে আসতো না, আসতো দুবাইয়ের একটা কোম্পানির অ্যাকাউন্টে। তারপর সেখান থেকে পণ্য বা অন্য রুটে ইরানে পৌঁছাইতো। ইরানের এই টাকা তো আর দুবাই আসবে না, তার মানে দুবাইয়ের অর্থনীতি ছোট হয়ে যাবে। কাতারের গুরুত্বও কমবে। কেন? কাতার ছিল কূটনৈতিক মধ্যস্থতাকারী ইরান আর আমেরিকার। কাতার একই সাথে দুই পক্ষের বন্ধু। একদিকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি আছে আমেরিকায়, সবচেয়ে বড় বিমান ঘাঁটি এইটা মধ্যপ্রাচ্যে, মানে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে কাতার ইরানের সাথেও সুসম্পর্ক রাখে, কারণ দুই দেশ বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স আর নর্থ ডোম ভাগাভাগি করে, যা পারস্য উপসাগরে আছে। এটা তাদের যৌথ সম্পদ। এই কারণে কাতার ইরানের সাথে শত্রুতা করতে পারে না, ইরানও কাতারের সাথে শত্রুতা করে না। এই দ্বৈত বন্ধুত্বই কাতারকে আদর্শ একটা মধ্যস্থতাকারী বানাইছে। আমেরিকা ইরান যেহেতু 1980 সাল থেকে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রাখে না, তাই তাদের একটা বিশ্বস্ত তৃতীয় পক্ষ দরকার যে দুই তরফেই বার্তা পৌঁছে দিতে পারে। কাতার এবং ওমান ঐতিহাসিকভাবে এই কাজটা করে আসছে। যুদ্ধবন্দী বিনিময় বলেন, জিম্মি মুক্তি বলেন, পরমাণু আলোচনা বলেন, এমনকি গাজা যুদ্ধবিরতিতেও কাতার মধ্যস্থতা করছে। এভাবেই কাতার আঞ্চলিক কূটনীতিতে নিজের গুরুত্ব এবং প্রভাব ধরে রাখত। এই চুক্তির পর সেই ভূমিকা বদলাই গেছে। এবারে চূড়ান্ত মধ্যস্থতায় বড় ভূমিকা নিছে পাকিস্তান। এটার নামই তো ইসলামাবাদ মেমোরান্ডাম। পাকিস্তানকে ধন্যবাদ দেয় ইরানের রাস্তায় রাস্তায় মিছিল করছে ইরানিরা। দেখিসাও, বিশ্ব রাজনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করে রাখার ভারতীয় চেষ্টা মাঠে মারা গেছে। বৈরিত রাস্তায় ব্যানার, থ্যাংক ইউ ইরান। 32 বছর লেবাননে থাকা বিশেষজ্ঞ নিকোলাস ব্যানফোর্ড বলছেন, হিজবুল্লাহ 4 দশকে সবচেয়ে আত্মবিশ্বাসী হয়ে বেড়াইছে। তার মানে হিজবুল্লাহ শক্তি সঞ্চয় করছে। ইরান আলোচনায় শর্ত দিছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। মানে ইরান শুধু নিজের জন্য না, পুরো মিত্র পক্ষের জন্য দর কষাকষি করছে। আর শান্তির দূত হিসাবে পাকিস্তানের ভাবমূর্তি বদলাই গেছে। আমাদের অঞ্চলের ভূ রাজনীতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। যে দেশকে একঘরে করার কথা ছিল, সে এখন বিশ্ব রাজনীতির কূটনীতির কেন্দ্রে। এইবার তারেক রহমানকে একটা ধন্যবাদ দিই। সে একজন বিশ্ব রাজনীতিতে 10টা PhD করা স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার রাখিছে, যে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল। অক্ষরে অক্ষরে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ, শুনে নেই এটা সেটা। হ্যাঁ, এইটা সে শোনান। ইরান খুব বেশি সুবিধে করতে পারবে না, এটা মনে করার কারণ ছিল। ইরান পরাজিত হওয়ার মুখে আছে, এটা অনুমান কেন করা যাচ্ছিল এবং এটা বাস্তবে হচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধটা ধরে রাখা আসলে ইরানের জন্য মেজর সংকট হবে। কিন্তু ইরান এই চাপটা মোটামুটি নিশ্চিত যে ধরে রাখতে পারছে না। তাহলে ইরান কি সাস্টেইন করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। এটা পারার কথা ছিল না। যে রেজিম তাদের আছে, এই রেজিমটা তাদের সব রকম বিকাশকে রুদ্ধ করে বলে আমি মনে করি। কিন্তু রাশিয়াও কি ইরানকে কোনো অস্ত্র সাহায্য করবে? আমার মনে হয় না। চায়নাও কি করবে? আমার মনে হয় না। চায়না এই যুদ্ধে অন্তত অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে মনে করার কারণ নেই। কিন্তু ইরান এটা আসলে আর বেশি দিন চালাতে পারবে না। ইনফ্যাক্ট একটা হিসেবে দেখা গেছে যে আস্তে আস্তে ইরানের মিসাইল লঞ্চিং কমছে।
আর ইরান খুব বেশি দিন মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। হঠাৎ হঠাৎ কিছু মিসাইল অ্যাটাক সে করবে। এই মুহূর্তে বলা যায় ইরান বেশ সংকটে আছে এবং সে খুব বেশি আগাতে পারবে না। ইরানের রেজিম খুব বড় চাপের মুখে আছে, সেই রেজিমের পতন হওয়ার সম্ভাবনাও খানিকটা আছে, অনেক এখনও দেখছি না, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। শুনিছেন মিলিছে না, ওরে তো ইলন মাস্ক টোকাই নিতে গেছিল, পারে নাই, খপ কইরা তারেক রহমান তার উপদেষ্টা বানাই দিচ্ছে। ইনকা স্ট্র্যাটেজিক উপদেষ্টা থাকলে হাঙ্কেরে আর কোনো চিন্তা নাই। যাই হোক, আজকের দিনটা নোট করে রাখেন। বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা কমতে থাকবে এখন থেকে ক্রমাগত। ভারতের পতন শুরু হইল, আমরা এক নতুন কাল পর্বে প্রবেশ করলাম। এইটা আমাদের জন্য সুসংবাদ। দুনিয়ার আগের মতো থাকবে না। আমরা যেই দুনিয়ার স্বপ্ন দেখি সেই দুনিয়া তৈরি হওয়া শুরু হলো। আপনাদের অভিনন্দন, এই বিজয় আপনাদেরও, এই বিজয় মজলুমের। নতুন দুনিয়ায় ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রামমূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে এদের উচিত, এই মানে গেল কয়েক বছরে যারা আছে এদের উচিত গলায় দড়ি দিয়ে মারা যাওয়া। মানে আমি হাসিনার সময়, হাসিনা তো ইচ্ছা করেই করতো, হাসিনার পরে যারা ছিল ডিজিএফআই, এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে, রাজনীতিবিদ, এদের সবার বাংলাদেশের এদের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। আমি পিনাকি দাদা এই রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢুকলাম, ঢোকার পরে দেখি মানে এটা দেখে আমি এখানে বিশ্বাস করতে চাচ্ছিলাম যে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় তারপরে এখানে একটা মিলিটারি একটা ইন্টারভেন করতে চায়। সো আমার প্রথম কথা হচ্ছে যে সরকারের কাছে, সরকার কি মানে সেই আগের মতো পায়ে ধরে থাকতে চায় নাকি সম্মান নিয়ে থাকতে চায়, সেটা আমাদের কাছে পরিষ্কার হইতে হবে। আজকে যদি নাকি এই হায়দ্রাবাদ, জুনগর, সিকিম সেগুলোর মতো করে যদি আমাদের এখানে করতে চায়, আমাদের কি কি করণীয় আছে, আমাদের কোন প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে, সেটা আমাদের এখন করতে হবে। আপনি এই যে এই ধরনের তাদের কিছু নেতা আছে, যেমন গোবিন্দ বাংলাদেশের বিভিন্ন আপনার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, ইভেন তার অনেক মুসলমানের সাথেও তার বিশাল ভালো সম্পর্ক, এমনভাবে কথা বলবে মনে হবে যেন তিনি জামাতের প্রশংসা করে। সে জামাতের প্রশংসা করে, সে বোঝায় যে সে খুবই অসাম্প্রদায়িক একজন মানুষ এবং খুবই এই গোবিন্দর পরিচালিত তার যুব জোট, তারপরে হিন্দু এই যে লাভ জেহাদ, তারপরে হইল গিয়া তার কুরুক্ষেত্র, এরকম কয়েকটা গ্রুপ খুলে তারা সেই গ্রুপের ভেতরে একদম ওপেনে ডিক্লেয়ার দিয়ে মুসলমান মেয়েদেরকে তারা এই প্রেমের ফাঁদে ফেলে তারপরে সেখানে করে। এক হিন্দু আরেক হিন্দুকে সাহায্য করে মুসলমান মেয়েদেরকে তার গর্ভে সন্তান দিয়ে তারপরে তাদের ভেঙে যাওয়া, তাদের পরিকল্পনা, মানে এটা তাদের বিশ্বাস যে তারা মুসলমানদের পেটে এইভাবে তাদের সন্তান দিতে দিতে একসময় এখানে সব নাকি তাদের ধর্মের লোক হয়ে যাবে। একদম ওপেনে তাদের গ্রুপের মধ্যে আমি 15 মিনিটসের প্রোগ্রাম করেছি সেগুলো নিয়ে। তাদের গ্রুপের কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার, এই ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং এখনও পর্যন্ত আপনার এই যে গোবিন্দ, সে বাংলাদেশে যে সুন্দর করে কথা বলে না, তার আমি 2024 সালে যখন হাসিনা পালায় গেল, এই হাসিনা পালানোর 15 দিনের মাথায় সে ভারতীয় একটা চ্যানেলে গিয়েছিল। তখন বাংলাদেশের একটা চ্যানেলেও আবার সে করেছিল, সেখানে সে বলছে যে না, হিন্দুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না, আমরা সবাই অসাম্প্রদায়িক, এই দেশে এগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো রাজনৈতিকভাবে। সে ভারতীয় এক চ্যানেলে গিয়ে, তাদের মানে জাতীয় চ্যানেল, সেইখানে গিয়ে সে কি বলে এসেছে আপনি শোনেন, তারপরে বুঝতে পারবেন যে সে কত বড় মানে হিপোক্রেট এবং কত মানে গভীর ষড়যন্ত্র সে ভারতের সাথে করে। তার বক্তব্যটা শোনেন। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। এটা হচ্ছে এই গোবিন্দদের আসল চরিত্র। আমরা বাংলাদেশে, আমি একজন মুসলমান হিসাবে আমি
কোনো ধর্মের সাথে আমি কোনো দিনও মানে কেউ কারোর ধর্ম পালন করতে বাধা দেখ, আমি কোনোটাই চাই না। মুসলমানও অন্য ধর্মের বাধা দেখ, সেটাও চাই না। আমি খুবই লিবারেল একজন মানে ধর্মীয় মানুষ। সো আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে যেসব হিন্দুরা আছে আমরা তাদেরকে রেসপেক্ট করি, তারা ধর্ম পালন করবে, আমরা সেটাতে রেসপেক্ট করি। কিন্তু গেল 15টা বছরে আপনারা একটু ক্ষমতা পাওয়ার পরে আপনাদের যে চরিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা বনজ কুমার থেকে সেই বিপ্লব সরকার থেকে শুরু করে এই দেবাশিস সহ সবাই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের সব প্রপার্টি নিয়ে জমিয়েছে ভারতে, সব কটার ভারতে বাড়ি আছে, কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে, সেখানে গিয়ে তারা বাড়ি করেছে। তাদের বাংলাদেশে কোনো কিছু জমায় না, এটা তাদের চরিত্র। এবং বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করা, বাংলাদেশের মেয়ে এই মানুষকে গুম করা, খুন করা, সব কিছুর সাথে তারা জড়িত ছিল। আমরা এটা 15 বছর দেখেছি, সেটা ভুলে যেতে চাই। কিন্তু ফার্দার যদি আপনারা এই ধর্মীয় বিভাজন তৈরি করে তারপরে বাংলাদেশকে করতে চান, তাহলে কিন্তু এই দেশের সরকার টরকার কোনো কিছু মানব না। আমরা কিছু বললেই তো তারপরে আবার বলে ফেলেন আমরা মব সৃষ্টি করতে চাই, এই কথা বলে বলে তারপরে আমরা খুব চুপচাপ হিসাব করে তারপরে চলতাম। অথচ এই সরকার আসার পরে এমন কোনো দিন নাই চাঁদাবাজিতে মানুষ মারা যায়। এখন তো আমরা কিছু বলি না, এখন এত মারামারি, গ্যাঞ্জাম, চাঁদা নিয়ে ঝগড়া, এত কিছু লুটপাট, এত কিছু হয় কেন? এখন আমরা কিন্তু সব বুঝি যে ঠান্ডা করে কোনো রকম সবাইরে ঠান্ডা করে দিয়া ধান্দাবাজি করাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য, এটা আমরা বুঝি। সো এগুলো আপনারা করেন, কোনো সমস্যা নেই, বাট দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো আঘাত আসে তাহলে কিন্তু আবার সে হাসিনার মতো পাগলামি শুরু হবে। বাংলাদেশে রাম মন্দির নিয়ে রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন, যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশের যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্ত হয়ে আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না, সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে। আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়বো, এই কামও করবেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতেছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে, যদি আমি আমার ওয়াদা বরখেলাপ করি, আপনারা জুতা পিটা করবেন, প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই হিন্দু, এই বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু, বক্তব্যে বোঝা যায়। কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ হিন্দু যারা আছি তাদেরকে এরা বিপদে ফেলাবে। এরা কোনোদিনও